আমি দীপ্তি। পদবিটা বললাম না, ওটার আর প্রয়োজন হয় না আজকাল। ছেলেবেলা থেকেই খুব রক্ষণশীল পরিবারের মানুষ আমি। স্কুলে যাওয়ার আগে ওড়নাতে সেফটি পিন না লাগিয়ে বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ ছিল। বাবাকে জমের মতন ভয় পেতাম। পান থেকে চুন খসলেই প্রচণ্ড মারতেন। অথচ আমার দাদার ক্ষেত্রেই অন্য নিয়ম ছিল। বংশের বাতি দেবে বলে দাদাকে সবসময় রাজকীয় অভ্যর্থনা পেয়ে থাকতো। আমার ঠাকুমা রোজ রাতে ঘুমাবার আগে একটা বাটিতে কয়েকটা কাজু কিশমিশ ভিজিয়ে রাখতেন। পরের দিন সকালে ওগুলো দাদাকে খাওয়াতেন। আমি একদিন চাইতে বলেছিলেন, তুই হলি মেয়ে মানুষ, কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবি, তাই তোর গায়ের জোর বাড়িয়ে লাভ নেই। ওগুলো আমার দাদু ভাইয়ের জন্য। তবে মজার কথা হলো, হঠাৎ একদিন বাথরুম থেকে বেরোতে গিয়ে ঠাকুমা কুপোকাত হলেন। বাড়িতে তখন শুধুমাত্র আমি আর দাদা। দাদা অনেক চেষ্টা করেও ঠাকুমাকে টেনে তুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আমি একাই সফল হয়েছিলাম। সেই দিন নিজের শক্তির প্রমাণ দেওয়ার জন্য পরের দিন থেকে একটি করে কাজু বাদাম এবং কিশমিশ আমার জন্য বরাদ্দ হলো। মাঝে মাঝে ভাবতাম, ভাগ্যিস ঠাকুমা পড়ে গিয়েছিলেন, নয়তো আমার কপালে কি আর জুটত। যাই হোক, উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করলাম আমি। বাবার কাছে আরও পড়ব বলে আবদার করায় বাবা মুখের ওপর না করে দিলেন এবং খুব শিগগির যে আমাকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করা হচ্ছে সেটাও জানিয়ে দিলেন। কি করি তখন? আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার বাবার মতন কেউ আমাকে শাসন করতে আসছে, এই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। যখন আমি বাড়ি থেকে বাইরে বের হতাম তখন আমাদের পাশের পাড়ার ছেলে সঞ্জয় আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। সে সময় প্রেম সম্পর্কে কোনো সম্যক জ্ঞান আমার ছিল না, তাই ভেবে বসলাম সঞ্জয় নির্ঘাত আমায় ভালোবাসে এবং সে আর যাই হোক বাবার মতন হিটলার গোছের হবে না। একদিন সঞ্জয়কে গিয়ে বললাম, তুমি যদি আমায় বিয়ে না করো তবে বাড়ি থেকে আমায় জোর করে বিয়ে দিয়ে দেবে। সঞ্জয় দা 2 মিনিট ভেবে বলল, তুই আমার সাথে পালিয়ে চল, কিছুদিন বাইরে থেকে যখন ফিরে আসবো তখন সবাই মেনে নেবে। আমি ভাবলাম, যাক বাবা, এই জেলখানা থেকে হয়তো মুক্তি পাবো। একদিন রাতের অন্ধকারে সঞ্জয়ের সাথে পালালাম। কলকাতায় নিয়ে গিয়ে আমাকে একটা ঘুপচি বস্তিতে তুলল সঞ্জয়। মন্দিরে আমাদের বিয়ে হলো। 2 দিন ওর সাথে থাকার পর বুঝলাম ও একটা মদ্যপ আর মিথ্যেবাদী ছাড়া আর কিছুই নয়। আমায় বলেছিল ও নাকি বিকম পাস। সব বাজে কথা। সারাদিন জুয়া খেলতো আর রাতে আমার ওপর জুলুম চলতো। প্রতিবাদ করায় গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল আমার গায়ে। সবই কি তাহলে বাবার মতন? কি করব মাথায় আসছিল না। অনেক ভেবে ঠিক করলাম বাড়িতেই ফিরতে হবে। 2টো খাঁচার মধ্যে সোনার খাঁচাকেই বেছে নিলাম আমি। যেহেতু আইনত আমাদের বিয়ে হয়নি, তাই সঞ্জয় জোর খাটাতে পারল না আমার উপর। ওকে পুলিশের ভয় দেখিয়ে চলে এলাম আমি বাড়ি ফিরে বাবাকে বললাম, ভুল করেছি। বয়সটা বেড়ে যাওয়ায় বাবার মারের পরিবর্তে অকথ্য গালিগালাজ জুটল। মা এসে 2টো চড় কষিয়ে বলল, আমাদেরকে মেরে তবে তোর শান্তি হবে, তাই তো? তবে মায়ের মার খেয়েও রাগ হলো না। এতটা দিন পর মায়ের গায়ের গন্ধ পেয়ে বেশ ভালো লাগছিল। আমি বললাম, আমি পড়াশুনো করতে চাই। বাবা অনুমতি দিল, কারণ ওই সময় বাবা দাদার বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিল। মিষ্টি মেয়ে ঐন্দ্রিলা আমার বৌদি হলো। খুব ভালো গান গাইতো ঐন্দ্রিলা। আমার ঠাকুমার বয়স তখন প্রায় 90। রোজ রাতেই দাদার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত। আমি বৌদিকে কখনো কিছু জিজ্ঞাসা করিনি, মায়ের কাছেও জানতে চাইনি কোনো দিন। আসলে ওই সময় নিজেকে নিয়ে এত ঘেঁটেছিলাম যে কারোর জীবন সম্পর্কে আগ্রহ দেখানোর মতন মনের অবস্থা আমার ছিল না। কিন্তু প্রায়ই লক্ষ্য করতাম
ঐন্দ্রিলার চোখের মুখের অবস্থা ভালো নয়। দেখে যেন মনে হয় কত রাত ভালো করে ঘুমোয়নি। বছরখানেক যেতে না যেতেই বাড়িতে তুমুল অশান্তি শুরু হলো। ঐন্দ্রিলা নাকি সন্তান ধারণে অক্ষম। তাহলে বংশের বাতি ব্যাপারটা কি হবে? এই নিয়ে ঠাকুমা দিন রাত ঐন্দ্রিলাকে শাপান্ত করতে শুরু করলেন। আমি পড়তে যাওয়ার নাম করে বাবাকে লুকিয়ে একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলাম। মা নিজের জমানো টাকা দিয়ে আমাকে দিয়েছিল। মাকে বলেছিলাম কম্পিউটার জানলে ভালো চাকরি পাওয়া যায়। মাথাটা আমার নির্ঘাত খারাপ ছিল না, তাই খুব ভালোভাবেই পাশ করলাম। তারপর চাকরির জন্য পেপার দেখে অ্যাপ্লিকেশন পাঠাতে শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বাবার কানে খবরটা পৌঁছাতেই বাবা মায়ের ডেকে গিয়ে বললেন, আমি যে পাপ করেছি তার জন্য কোনো ভালো ছেলে আমার কপালে জুটবে না, তাই ডিভোর্সি বয়স্ক যা কি পাওয়া যায় আমার কপালে ঝুলি দেওয়া হবে, এবং সেটা আগামী 1 মাসের মধ্যে। কিন্তু চাকরি করার নামে বেলেল্লাপনা করা যাবে না। মা আমাকে আলাদা ডেকে বলল, কতবার না করেছিলাম বাবার অবাধ্য হোস না, এখন শান্তি ভক্কর। এই বলে চোখের জল মুছল মা। তখন এত সহজে কান্না আসতো না আমার চোখে। কষ্ট পেতে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। তবে কেমন যেন একটা জেদ চেপে গেল। আর কত কষ্ট লেখা আছে আমার কপালে। এবার থেকে কষ্টের সাথে লড়াই করব বলে মনকে প্রস্তুত করলাম। সুখ চেঁচে ধরা না দিলে কেড়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলাম। অবশেষে এত বছর পর ভাগ্য আমার সহায় হলো। একটা চাকরির খবর এলো 3 দিন পর। সেদিন ঠিক করলাম রাস্তায় থাকতে হলেও থাকবো, কিন্তু চাকরিটা আমি করবই। চিরদিনের মতন বাড়ি ছাড়ব বলে ব্যাগপত্র গুছিয়ে নিলাম চুপি চুপি। সেদিন সন্ধ্যায় ঐন্দ্রিলা আমার ঘরে এলো। ওকে দেখে কেমন যেন বিধ্বস্ত লাগছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? তখন কাঁদতে কাঁদতে বলল, দাদা নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে ওকে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। আমি বললাম, চলে যাও তুমি নিজের বাড়ি। তখন বলল, কোথায় যাব? বাপ মা মরা মেয়েকে বিয়ে দিয়ে মামা মামি হাঁপ ছেড়ে বেঁচেছে। তখন বললাম, তুমি যাবে আমার সঙ্গে? আমার কথা শুনে ঐন্দ্রিলা আমার হাত দুটো ধরে বলল, তুমি আমাকে নিয়ে যাবে? কিন্তু কোথায় যাব আমরা? আমি বললাম, সেটা তো সঠিক আমিও জানি না গো, তবে একটা চাকরি পেয়েছি, তাই অনাহারে মরবো না এইটুকু আমি তোমাকে বলতে পারি। কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঐন্দ্রিলা হাসি মুখে রাজি হলো। রাতের অন্ধকারে দুজনের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে কে যেন সিঁড়ির লাইটটা জ্বালালো। চমকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মাকে দেখে আমাদের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। মা কাছে এসে বলল, সাবধানে যাস দুজনে, ভালো থাকিস। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, মা তুমি? মা হেসে বলল, আমি তো পারিনি, তবে কেউ তো পারল। এটা ভাবলেই মনে হয় সত্যি দিন পাল্টাচ্ছে। যা বাবু, আর দেরি করিস না। ভোর হতে চলল, তোর বাবা একটু পরেই হাঁটতে বেরোবেন। আমরা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। সোনার খাঁচা ছেড়ে উন্মুক্ত প্রকৃতিতে পা রাখলাম। এখন আমি আর ঐন্দ্রিলা 1 কামরার একটা ফ্ল্যাটে ভাড়ায় থাকি। আমার চাকরি আর ঐন্দ্রিলার গানের টিউশনে ভালোই চলে যায় আমাদের। চাহিদা কম বলে অভিযোগটাও কম। দাদার সাথে ওর ডিভোর্সটাও হয়ে গেছে। মাস 6 বাদে ঐন্দ্রিলার বিয়ে ওর ছেলেবেলার বন্ধু রোহিতের সাথে। ঐন্দ্রিলা বলে, সেদিন যদি আমি ওকে না নিয়ে আসতাম তাহলে যে ওর কি হতো। আমি বলেছি, সব অন্যায়ের
একটা শেষ থাকে। আমি যদি নাও থাকতাম তাহলে তোমার মূর্তি আটকে থাকতো না। ওকে এও বলেছি যখন মা হবে সেই খবরটা দাদাকে অবশ্যই জানাতে। ঐন্দ্রিলা রোহিতকে নিয়ে খুব ভালো থাকুক। আর আমার জীবনে ভালোবাসা প্রাত্যই থেকে গেল। একাই বেশ ভালো আছি। চাকরির সাথে সাথে পড়াটাও চালিয়ে যাচ্ছি। শরীরের কালসিটে দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে গেছে অনেকটাই। মায়ের সাথে যোগাযোগ আছে আমার। ঠাকুমা বংশের বাতি না পাওয়ার দুঃখ নিয়েই গত হয়েছেন। দাদা আর বিয়ে করেনি। বাবার বয়স অনেকখানি হলেও দাপট সেই আগের মতনই আছে। আপনাদের প্রথমেই বলেছিলাম না, আমি পদবী বলতে চাইনি। আমি আমার মতনই বাঁচতে চাই। আমি দীপ্তি হয়েই বাঁচতে চাই।